একটি দেশের কথা ভাবুন, সেই দেশ নিজেকে বিশ্বগুরু বলে, মাদার অব ডেমোক্রেসি বলে, কিন্তু সেই দেশের নাগরিকরা যখন আন্তর্জাতিক জলসীমায় আক্রান্ত হয়ে মারা যায় তখন সেই দেশের প্রধানমন্ত্রী নীরব থাকেন, কারণ মুখ খুললে ওয়াশিংটনের বলয় থেকে ধমক আসবে। সেই একই দেশে রাস্তার পাশে শতবর্ষী উপাসনালয় ভেঙে ফেলা হচ্ছে উন্নয়নের নামে, কিন্তু কোন ধর্মের উপাসনালয় ভাঙবে আর কোনটা রাখবে সেই সিদ্ধান্ত নিচ্ছে রাজনৈতিক হিসাব নিকাশ, আইন নয়। সেই দেশে একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম ইচ্ছাকৃতভাবে অন্য একজন কুখ্যাত ব্যক্তির সাথে গুলিয়ে দেওয়া হচ্ছে শুধু সাম্প্রদায়িক বিভাজন তীব্র করতে। এই দেশটি ভারত, এবং ভারতের ভেতরে এই মুহূর্তে যে রাজনৈতিক ও সামাজিক ক্ষরণ চলছে তা দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশকে প্রভাবিত করছে, বাংলাদেশ সহ। আজকে আমরা ডুব দেব ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সে গভীর অন্ধকারে, যেখানে গণতন্ত্রের মুখোশের নিচে চলছে পরিকল্পিত বিভাজন, ইতিহাস বিকৃতি এবং প্রাতিষ্ঠানিক ক্ষয়। ভারতের শহরগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে একটি প্যাটার্ন দেখা যাচ্ছে। রাস্তা প্রশস্ত করার নামে, ফুটপাত উন্নয়নের নামে, অবৈধ স্থাপনা অপসারণের নামে উপাসনালয় ভাঙা হচ্ছে। এটা শুনতে স্বাভাবিক মনে হতে পারে, যে কোনো আধুনিক শহরে অবৈধ স্থাপনা সরানো দরকার, কিন্তু প্রশ্নটা হলো কোনটা ভাঙা হচ্ছে আর কোনটা রেখে দেওয়া হচ্ছে সেই সিদ্ধান্ত কি আইনের ভিত্তিতে নেওয়া হচ্ছে নাকি রাজনৈতিক সমীকরণের ভিত্তিতে? ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে যেখানে বিজেপি ক্ষমতায়, সেখানে একটি স্পষ্ট প্রবণতা লক্ষ্য করা যায়। মসজিদ এবং মাজার অপসারণের যে উৎসাহ দেখানো হয়, মন্দিরের ক্ষেত্রে তা দেখানো হয় না। যখন কেউ প্রশ্ন তোলে উত্তর আসে আইনানুগ ব্যবস্থা, কিন্তু একই আইন দুটি ভিন্ন ধর্মের স্থাপনায় দুটি ভিন্নভাবে প্রয়োগ হলে সেটা আর আইনানুগ থাকে না, সেটা হয়ে যায় বাছ বিচারমূলক। এবং এই বাছ বিচারই ভারতের ধর্মনিরপেক্ষতার ভিত্তিমূলে প্রতিদিন একটু একটু করে ফাটল ধরাচ্ছে। একটা কথা পরিষ্কার করা দরকার, যদি সত্যি উন্নয়নের জন্য স্থাপনা সরাতে হয় তাহলে সবার ক্ষেত্রে একই রকম নিয়ম হওয়া উচিত। মসজিদ ভাঙলে মন্দিরও ভাঙতে হবে, গির্জা সরালে মাজারও সরাতে হবে, কিন্তু বাস্তবে কি সেটা হচ্ছে? উত্তরটা সবাই জানে। ভারতের শাসক দল বিজেপি সাম্প্রতিক বছরগুলোতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাংলার জনক হিসেবে প্রতিষ্ঠিত করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু ইতিহাস কি বলে? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু মহাসভার সাথে যুক্ত ছিলেন। তিনি অবিভক্ত বাংলার বিভাজনের পক্ষ ছিলেন, যাতে পশ্চিমবঙ্গ ভারতের অংশ থাকে। এটা একটা ঐতিহাসিক সত্য। এখানেই প্রশ্নটা দাঁড়ায়, আপনি কোন বাংলা চান? সুভাষ বসুর বাংলা, যেখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান, নাকি শ্যামাপ্রসাদের বাংলা, যেখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের শ্রেণীবিন্যাস হয়? বিজেপি চাইছে ইতিহাসের ন্যারেটিভ পাল্টে দিতে, সুভাষ বসুকে প্রান্তিক করে শ্যামাপ্রসাদকে কেন্দ্রে আনতে, কিন্তু বাংলার মানুষ যারা দশকের পর দশক বামপন্থী ও উদারনৈতিক রাজনীতিতে বিশ্বাস করেছে, তারা কি পুনর্লিখিত ইতিহাস মেনে নেবে? সম্প্রতি কলকাতার একটি রাস্তার নাম পরিবর্তন নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। বিজেপি দাবি করেছে রাস্তাটির নাম সোহরাওয়ার্দী নামে আছে, আর এই সোহরাওয়ার্দী হলেন 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিংসের জন্য দায়ী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কিন্তু এখানে রয়েছে ইচ্ছাকৃত তথ্য বিকৃতি। যে সোহরাওয়ার্দীর নামে রাস্তাটি, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত উপাচার্য ছিলেন, দাঙ্গার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি নন। কিন্তু বিজেপি ইচ্ছাকৃতভাবে এই দুই ব্যক্তিকে গুলিয়ে দিচ্ছে। কেন? কারণ বিভ্রান্তি তৈরি করাটাই কৌশল। এটাকে প্রোপাগান্ডার ভাষায় বলে ডিস্টরশন বাই অ্যাসোসিয়েশন। একটি নিরপরাধ নামকে একটি কুখ্যাত ঘটনার সাথে ইচ্ছাকৃতভাবে জুড়ে দেওয়া, যাতে সাধারণ মানুষের মনে সাম্প্রদায়িক ক্ষোভ তৈরি হয়। প্রশ্ন হলো, নাম বদলালে কি ইতিহাস বদলায়? মোগল সম্রাটরা তাজমহল বানিয়েছিলেন, সেটা কি নাম বদলালে ভেঙে পড়বে? লালকেল্লায় প্রতি বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী দাঁড়ান, সে লালকেল্লা কে বানিয়েছে? ইতিহাস মুছে ফেলা যায় না, কিন্তু বিকৃত করা যায়, এবং ভারতে এই মুহূর্তে ঠিক সেটাই হচ্ছে, পরিকল্পিতভাবে প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এবার আসে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানের কথায়। ভারত নিজেকে বিশ্বগুরু বলে দাবি করে, G20 সভাপতিত্ব করছে এই ভারতই। আন্তর্জাতিক ফোরামে বড় বড় বক্তৃতা দেয়, কিন্তু যখন নিজের নাগরিকদের জীবন ঝুঁকিতে পড়ে তখন হরমুজ প্রণালীতে ভারতীয় নাগরিক জীবন হারিয়েছে। এটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। একটি সার্বভৌম রাষ্ট্রের নাগরিক বিদেশে নিহত হলে সেই রাষ্ট্রের সরকারের প্রথম কাজ কি করা উচিত? প্রতিবাদ, কূটনৈতিক পদক্ষেপ, আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপন। কিন্তু ভারত সরকারের প্রতিক্রিয়া কার্যত নীরবতা। কেন? কারণ ভারতের বর্তমান সরকার আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে এতটাই নতজানু অবস্থানে আছে যে ওয়াশিংটনের বিরুদ্ধে একটি কঠোর বক্তব্য দেওয়ার সাহসও এই গদি মোদির নেই। তুলনা করুন, তুরস্ক ন্যাটোর সদস্য হয়েও আমেরিকার সাথে প্রকাশ্যে দ্বিমত পোষণ করে। ব্রাজিল আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে সরাসরি অবস্থান নেয়। এমনকি ছোট্ট দেশ মালয়েশিয়াও ইসরায়েলি জাহাজ বন্দরে ঢুকতে না দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। আর 1.4 বিলিয়ন মানুষের ভারত, বিশ্বগুরু ভারত নীরব। এটাই হলো আসল সংকট।
বাইরে সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখানো হচ্ছে, কিন্তু ভেতরে কিন্তু নিজেদের অধিকার খর্ব করছে, মেরুদণ্ড নেই। ভারতের কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ 62% কমিয়ে দিয়েছে। সংখ্যাটা একটু ভাবুন, 62%, অর্ধেকেরও বেশি। ভারতে মুসলিম জনসংখ্যা প্রায় 20 কোটি, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী। এছাড়া খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় মিলিয়ে ভারতের জনসংখ্যা প্রায় 25% সংখ্যালঘু। এই 25% জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সবকিছুর জন্য বরাদ্দ 62% কমানো হলো। একই সময়ে প্রতিরক্ষা বাজেট বাড়ছে, মন্দির নির্মাণে সরকারি তহবিল যাচ্ছে, কাশী বিশ্বনাথ করিডোর, রাম মন্দির, এগুলোতে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। কিন্তু সংখ্যালঘুদের মাদ্রাসায় শিক্ষক নিয়োগের টাকা নেই, তাদের বৃত্তির জন্য বরাদ্দ কমছে, তাদের পাড়ায় পরিকাঠামো উন্নয়নের কোনো পরিকল্পনা নেই। এটা কি সাবকা সাথ, সাবকা বিকাশ, নাকি আমাদের সাথে আমাদের বিকাশ, বাকিরা নিজে দেখো? সাচার কমিটির রিপোর্ট 2006 সালে বলেছিল ভারতীয় মুসলমানদের আর্থসামাজিক অবস্থায় দলিতদের চেয়েও খারাপ। 19 বছর পরে সেই অবস্থাকে উন্নত হয়েছে, ডেটা বলছে না। পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের একটি মাইক্রোকসম, মানে ক্ষুদ্র আকারে পুরো দেশের সংকটের প্রতিফলন। একদিকে বিজেপি চাইছে বাংলায় হিন্দুত্ববাদী রাজনীতি প্রতিষ্ঠা করতে, শ্যামাপ্রসাদকে বাংলার জনক বানিয়ে রাস্তার নাম বদলে সাম্প্রদায়িক মেরুকরণ তীব্র করতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস, যদিও তাদের নিজেদের সুশাসনের রেকর্ড প্রশ্নবিদ্ধ, তারা বিজেপির সাম্প্রদায়িক এজেন্ডার বিরুদ্ধে একটি বিকল্প হিসেবে দাঁড়াচ্ছে। কিন্তু এই দ্বন্দ্বে আসলে কে হারছে? সাধারণ মানুষ। বাংলার সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে, সেই দাবি পূরণ হয়নি। চাকরি প্রার্থী তরুণরা রাস্তায় নামলে তাদের ওপর লাঠিচার্জ হচ্ছে। মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বছরের পর বছর বন্ধ থেকেছে, আর রাজনৈতিক দলগুলো তারা ব্যস্ত নাম বদলে ইতিহাস বিতর্কে আর একে অপরকে দেশদ্রোহী বলায়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান একটি সরকারের মূল 3টি দায়িত্ব। এই 3টিতে ভারতের অবস্থান আন্তর্জাতিক সূচকগুলোতে উদ্বেগজনক। গ্লোবাল হ্যাঙ্গার ইন্ডেক্স 2023, ভারতের অবস্থান 111তম। 125টি দেশের মধ্যে ভারত এই মুহূর্তে ফাটল ধরেছে। বিচার বিভাগে সরকারের প্রভাব বাড়ছে, সংবাদ মাধ্যম গদি মিডিয়া, কোলে বসা মিডিয়া হয়ে গেছে। সংখ্যালঘুদের বাজেট কাটা হচ্ছে, ইতিহাস পুনর্লিখন হচ্ছে, আর রাষ্ট্রীয় অনুষ্ঠানে ধর্মীয় আচার অনুষ্ঠান ক্রমশ বাড়ছে। একটা দেশ যখন নিজের ইতিহাস ভুলে যায়, সে নিজেকে হারায়, এবং একটা দেশ যখন নিজের ইতিহাস বিকৃত করে, সে নিজেকে ধ্বংস করে। ভারত এই মুহূর্তে যা করছে সেটা শুধু রাজনীতি নয়, এটা একটি সভ্যতার আত্মপরিচয়ের সংকট। হাজার বছরের বহুত্ববাদী সহনশীল ভারতীয় সভ্যতাকে একটি সংকীর্ণ বর্জনমূলক ধর্মভিত্তিক জাতীয়তাবাদে পরিণত করার চেষ্টা হচ্ছে। এই চেষ্টা সফল হবে কিনা সেটা ভারতের মানুষ ঠিক করবেন। কিন্তু বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর কাজ হলো চোখ খোলা রাখা, কারণ আজ যে মানুষ ভারতের ভেতরে জ্বলছে, কাল সেই আগুনের তাপ সীমান্ত পেরিয়ে আসতে পারে। ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র সত্য জানা এবং সত্য বলা। আজকে আমরা এই চেষ্টাটুকুই করলাম। আপনার মতামত কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা সেই গল্পগুলোই বলি যেগুলো বলা দরকার। পরবর্তী বিশ্লেষণে দেখা হবে।